একদিকে বিশ্বজুড়ে আবারও কি যুদ্ধের ডঙ্কা, এবং তারই মাঝে কি গ্রিস তুরস্কের যুদ্ধের সংখ্যা বাড়ছে? তার কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে গোটা বিশ্বজুড়ে তোলপাড়। এবং তারই মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও যুদ্ধের ভেপু বাজার অপেক্ষা কি করছে, কারণ গ্রিস এবং তুরস্ক এই দুই দেশের মধ্যে সামরিক সংঘাত কি এবারে শুধু সময়ের অপেক্ষা। এবং ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলের দখলদারি প্রাকৃতিক সম্পদ কার দখলে যাবে তা নিয়েই সূত্রপাত, এবং ন্যাটোর অন্তর্ভুক্ত দুই দেশের মধ্যে দ্বন্দ্ব ক্রমশ যুদ্ধের পরিবেশ তৈরি করছে। প্রথমেই দেখে নেব আজ জিরো আওয়ারে আমাদের বিশেষ প্রতিবেদন। ফের কি ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চলে যুদ্ধের দামামা? পূর্ব ভূমধ্যসাগর দ্বীপপুঞ্জকে ঘিরে প্রায়শই বিবাদে লিপ্ত হচ্ছে দুই পড়শি গ্রিস আর তুরস্ক। সমুদ্রের সীমান্ত নিয়ে সামরিক তৎপরতা দেখা গেছে ভূমধ্যসাগরের উত্তর প্রান্তের এই দুই দেশের। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ এবং ন্যাটো, কারণ তুরস্ক এবং গ্রিস দুজনেই ন্যাটোর সদস্য। আর ন্যাটোর সদস্য খসড়ায় লেখা দুই সদস্যভুক্ত দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নয়, বরং সামরিক সহযোগিতায় এগিয়ে আসবে। আবার যদিও বা যুদ্ধ ঘোষণা করে, তাহলে যে প্রথম গোলা বারুদ ছুড়বে তার সদস্যপদ বাতিল হবে। তাই সরাসরি সামরিক সংঘাতে যেতে পারছে না কোনো দেশ। তবে সীমান্তে সামরিক উত্তেজনা জিইয়ে রেখেছে তুরস্ক গ্রিস। এক্ষেত্রে প্রাসঙ্গিক 1923-এর লুসানের চুক্তি। সেই চুক্তি মোতাবেক দুই দেশের বর্তমান সীমান্ত নির্ধারিত হয়। এর প্রায় আড়াই দশক পর 1947 সালে প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষর হয়। এই চুক্তিতে বলা হয় গ্রিস বা তুরস্ক একে অপরের নিয়ন্ত্রণে থাকা কোনো দ্বীপে সেনা মোতায়েন করতে পারবে না। কিন্তু তুরস্কের অভিযোগ, তুরস্কের পশ্চিম উপকূলে এজিয়ান সাগরের একটি দ্বীপে সেনা মোতায়েন করেছে গ্রিস। ঘটনাচক্রে তুরস্ক গ্রিসের ভৌগোলিক অবস্থান মোতাবেক এজিয়ান সাগর দুই দেশের পশ্চিম পারে, অর্থাৎ এই সমুদ্রের অধিকার নিয়েও একটা সংঘাতের পরিবেশ। উল্লেখ্য, আন্তর্মহাদেশীয় সমুদ্রসীমার সীমাবদ্ধতা, দ্বীপগুলির নিরস্ত্রীকরণ এবং আকাশসীমা দ্বিপাক্ষিক চুক্তির অন্তর্গত। সমুদ্র সীমাকে কেন্দ্র করে বিরোধের কথা স্বীকার করেছে গ্রিসও। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলের খনিজ তেল নিয়ে এর আগেও বিবাদে জড়ায় গ্রিস তুরস্ক। মতপার্থক্য হওয়ায় বছর তিনেক আগে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সঙ্গে সাক্ষাৎ বয়কট করেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ এরডোগান। পরোক্ষ নাকি যুদ্ধের হুমকিও দেন তুরস্কের প্রেসিডেন্ট এরডোগান। সম্প্রতি লেসবস দ্বীপে তুরস্কের একটি পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে গ্রিক নৌসেনার বিরুদ্ধে। দাবি, জাহাজের গতিবিধি সন্দেহজনক মনে হয়েছিল। এজিয়ান সাগরের এই অঞ্চল আন্তর্দেশীয় বাণিজ্যের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই জলপথ দিয়েই তুরস্ক থেকে ইউরোপে যাতায়াত করা হয়। অন্যদিকে তুরস্কের পাল্টা অভিযোগ, গ্রিস আকাশসীমা লঙ্ঘন করেছে। রাশিয়ার নির্মিত প্রতিরক্ষা ব্যবস্থা S-300 দ্বারা তুর্কি বিমানকে বাধা দিচ্ছে গ্রিস, যদিও এই দাবি অস্বীকার করে গ্রিস। তুর্কি বিমান চলাচলে বাধা দিলে পরিস্থিতি খারাপ হতে পারে, সতর্ক করেছেন এরডোগান। দুপক্ষকেই সতর্ক হওয়ার দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ন্যাটো গ্রিস আর তুরস্ককে পরিস্থিতি সামাল দিতে এবং বিতর্ক এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এখন ইসরায়েল হামাস সংঘাতে যুদ্ধোদ্বিগ্ন পশ্চিম এশিয়া ভূমধ্যসাগরের একটা পার। পূর্ব ইউরোপে সংঘাতে লিপ্ত রাশিয়া ইউক্রেন। এবার কি ফের দুই পড়শির যুদ্ধে লাল হবে কৃষ্ণ সাগর আর ভূমধ্যসাগরের জল? ক্যালকাটা নিউজ। আর এই মুহূর্তে সবচেয়ে বড় যে বিষয়টা হয়ে উঠেছে তা হলো গ্রিস এবং তুরস্কের সংঘাতের কারণ সমুদ্র তুমি কার। তাই জিরো আওয়ারে আমরা বোঝার চেষ্টা করব এই দুই দেশের মধ্যে যুদ্ধ হবে কি আবার। আর তাই নিয়ে আজ আমাদের সঙ্গে জিরো আওয়ারে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। দেবাশিস বাবু, আপনাকে স্বাগত। প্রথমেই বোঝার চেষ্টা করি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহ গোটা বিশ্ব একের পর এক দেশ বারংবার এই যুদ্ধ থামাবার জন্য, এই পরিস্থিতিকে মোকাবিলার জন্য রাশিয়াকে বার্তা দিয়েছে, ইউক্রেনের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে। এরই মাঝে গ্রিস তুরস্ক দুটি ন্যাটোর অন্তর্ভুক্ত দেশ, কিন্তু কোথাও যেন এর অঙ্কুর, এর মূল ঘটনা দাঁড়িয়ে রয়েছে ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে প্রাকৃতিক সম্পদ খনিজ তেল তার দখলদারি নিয়ে। কিন্তু দীর্ঘদিন বারংবার 1923, 1947 একের পর এক চুক্তির পর আবারও কেন একদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরডোগান বা গ্রিসের প্রেসিডেন্ট, তাদের মধ্যে সংঘাতের এই পরিস্থিতি জোরালো হচ্ছে কেন? দেবাশিস বাবু। ইউক্রেন রাশিয়ার যে ক্রাইসিস চলছে আড়াই বছর ধরে, তার সাথে নতুন এক উদ্বেগ সৃষ্টি হচ্ছে যে তুরস্ক এবং গ্রিসের মধ্যেকার বিবাদ, জলপথকে কেন্দ্র করে বিবাদ, এবং এই বিবাদের ইতিহাস দীর্ঘ, মানে প্রায় 100 বছরের পুরনো। কারণ 1919 সালে গ্রিস এবং তুরস্কের মধ্যে বিবাদ হয়েছিল, 30 দিনের যুদ্ধ হয়েছিল। সেখানে অভিযোগ ছিল যে গ্রিস কিছু ভূখণ্ড দখল করে নিয়েছিল,
তুরস্ক সেটা পুনর্দখল করে। তারপরে এই দুই দেশের মধ্যে কিন্তু বিভিন্ন সময়ে জলসীমানা, আকাশ সীমানা বা ইউরোপিয়ান ইউনিয়ন বা ওই সংলগ্ন অঞ্চলে রাজনৈতিক সমীকরণকে কেন্দ্র করে তাদের মধ্যে উত্তেজনা এবং উদ্বেগ ছিল। নতুন করে আমরা দেখছি যে গ্রিস যখন তার তুরস্কের বিমানের জন্য আকাশ সীমা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে বা সতর্কতা আরোপ করছে, তখন তুরস্ক রিয়েক্ট করছে। পাশাপাশি গ্রিস কর্তৃক তুরস্কের যে জাহাজকে গুলি এবং এখন যেই সমস্যাটা শুরু হয়েছে সেটা হচ্ছে যে ভূমধ্যসাগরের যে অঞ্চল, সেখানে গ্রিসের যে দক্ষিণ অংশে উপকূল, সেখানে দেখা যাচ্ছে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের জন্য তুরস্ক উঠে পড়ে লেগেছে, পরিকল্পনা করেছে। এবং গ্রিস সেই অবস্থানটা, গ্রিসের যে একটি দ্বীপ রয়েছে তার খুব কাছাকাছি, অর্থাৎ সেখানে এক নিরাপত্তাজনিত একটা উদ্বেগ রয়েছে গ্রিসের কাছে। তার জন্য গ্রিস প্রস্তুতি নিচ্ছে যে আগামী দিনে যদি তুরস্ক এই গ্যাস উত্তোলনের যে প্রজেক্টটা বাস্তবায়িত করে, তাহলে গ্রিস তাকে প্রতিহত করবে। এবং গ্রিস একা করবে না, কারণ এই বিষয়টির সাথে ন্যাটো জড়িত এবং পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ তুরস্কের উপরে এমনি ক্ষিপ্ত রয়েছে বিভিন্ন কারণে। কারণ তুরস্কের যে প্রেসিডেন্ট তিনি খুবই স্বৈরাচারী এবং মার্কিন বিরোধী এবং ন্যাটো বিরোধী। ফলত তুরস্কের সাথে আবার ইরানের একটা সুসম্পর্ক রয়েছে, রাশিয়ার একটা সুসম্পর্ক রয়েছে। সুতরাং ইরান, তুরস্ক এবং রাশিয়া এই ত্রয়ী ন্যাটোর পক্ষে বিপজ্জনক, আমেরিকার শত্রু। ফলত এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন? যদি কোনো উদ্বেগের সৃষ্টি হয়, যদি যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে কিন্তু তুরস্কের পাশে দাঁড়াবে রাশিয়া এবং ইরান, এবং গ্রিসের পাশে দাঁড়াবে ন্যাটো, আমেরিকা তো অবশ্যই। ফলে যদি তুরস্ক নিজের অবস্থানে অনড় থাকে, তাহলে কিন্তু একটা বৃহত্তর সংকট হতে যাচ্ছে, যেটা কিনা ইউক্রেন কিন্তু দেবাশিসবাবু, এই অনড় থাকার আগে অভিযোগ পাল্টা অভিযোগের জায়গায় একদিকে কিরিয়াকোস, গ্রিসের প্রেসিডেন্ট, তিনি বলছেন যে তুরস্ক কোস, সামোস, লেসবস বিভিন্ন জায়গায় তারা অনুপ্রবেশ ঘটাচ্ছে। অন্যদিকে তুরস্ক অভিযোগ করছে যে লেসবস দ্বীপে তুরস্কের একটি জাহাজকে লক্ষ্য করে গুলি চালিয়েছে গ্রিস। সব মিলিয়ে এই অভিযোগ পাল্টা অভিযোগে যখন এই উত্তপ্ত পরিস্থিতি, কিন্তু আমরা যদি একটু অতীতে ফিরে দেখাই, দুই দেশের মধ্যে এই খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, গ্যাস, তার দখলদারি কার থাকবে তা নিয়ে দ্বন্দ্ব থাকলেও যখন তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হলো, গ্রিস পাশে দাঁড়িয়েছিল। গ্রিসে ভয়ঙ্কর রেল দুর্ঘটনায় বহু প্রাণ বিপর্যয় হলো, তুরস্ক পাশে দাঁড়িয়েছিল। দুই দেশের মধ্যে এই সমঝোতা, ন্যাটোর অন্তর্ভুক্ত দেশ। তাহলে একটা প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করে, তার দখলদারিকে কেন্দ্র করে এই পর্যায়ে যাওয়ার পেছনে কি ইন্ধন রয়েছে অন্য কোনো রাষ্ট্রের? তুরস্কের যে অবস্থান, তুরস্কের অবস্থান কিন্তু খুব স্পষ্ট করে দিয়েছেন এরদোগান প্রেসিডেন্ট, এবং তিনি বারবার যেটা বলতে চাইছেন যে তার যে স্ট্র্যাটেজিক অটোনমি ওই অঞ্চলে, সেটা তিনি নিজে থেকে বজায় রাখবেন এবং তুরস্ককে আলাদা একটা সামরিক শক্তি হিসাবে তিনি প্রতিষ্ঠিত করতে চাইছেন, এবং তিনি ক্ষমতা আসার পর থেকে এটা চাইছেন। এবং যেহেতু তিনি একটা র্যাডিক্যাল একটা অবস্থান করেন, এবং ইসলামিক র্যাডিক্যালিজম তার মধ্যে রয়েছে, তার চিন্তা ভাবনার মধ্যে, এবং সামরিক উগ্রতার বহিঃপ্রকাশ তার মধ্যে রয়েছে, এবং তার রাষ্ট্র পরিচালনার এবং বিদেশ নীতি পরিচালনার যে নেচার, সেই নেচারের মধ্যে কিন্তু কোথাও কম্প্রোমাইজের জায়গা নেই। ফলত এই হলো অপ্রতিহত বা অনমনীয় প্রেসিডেন্ট যে তুরস্কের, তার সাথে অন্যান্য প্রতিবেশী দেশগুলোর বিবাদ অবিসম্ভাবী, সেটা দীর্ঘদিন ধরে শুরু হয়েছিল। অর্থাৎ তার যে নেচার এবং পুটিনের যে নেচার, অনেকটা কাছাকাছি নেচার। এবং যেহেতু এই দুটো দেশই আমেরিকার বিরুদ্ধে, আমেরিকা তাদের কমন শত্রু, সুতরাং তারা কিন্তু নিজেদের মধ্যে অস্ত্র বিনিময় থেকে শুরু করে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং বিভিন্ন ডিপ্লোম্যাটিক সাপোর্ট একে অপরকে করে থাকে। ফলত এই যে অভিযোগ পাল্টা অভিযোগ, কখনো তুরস্ক বলছে এই আমার সীমানা দখল করছে, কখনো গ্রিস বলছে আমার জলসীমানা দখল করছে, অভিযোগ সবই সত্যি একে অপরের বিরুদ্ধে। কিন্তু সমাধানের জায়গা নেই কেন? কারণ গ্রিস যতটা ওয়েস্ট ইউরোপের দেশগুলো দ্বারা সাপোর্টেড হয় ডিপ্লোম্যাটিক্যালি, সেটা কিন্তু তুরস্ক হয় না। ফলে গ্রিস একটা আর্থিক অচল অবস্থার মধ্যে যাচ্ছিল, আপনারা জানেন 5-7 বছর আগে খুব আর্থিক অচল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল, এবং সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন ওর ইকোনমিক রিসার্জেন্সের জন্য অনেক টাকা ব্যয় করে। তারপরে আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে গ্রিস। এই ঘুরে দাঁড়ানোর পরবর্তীকালে তার মনে হয়েছে গ্রিসের কোথাও একটা তার যে অবস্থান
তার যে রণকৌশলগত অবস্থান এবং তার যে নিরাপত্তাজনিত সংকট, সেই বিষয়গুলোকে সামনে রেখে তার স্পষ্ট অবস্থান জানানো এবং প্রতিবাদ জানানো, অর্থাৎ সে আর্থিক দুর্বল অবস্থা থেকে বেরিয়ে এসছে কিছুটা বেরিয়ে, তার জন্য সে এই তুরস্ককে জবাব দিতে চাইছে। কারণ তুরস্ককে জবাব দেওয়ার পিছনে তার একটা বড় সমর্থন। দেবাশিস বাবু, এখান থেকে আরো একটা বিষয় উঠে আসছে যে ন্যাটোর অন্তর্ভুক্ত দুটো দেশই গ্রিস এবং তুরস্ক, এবং সেখানে একটা বিশেষ বার্তা রয়েছে যে দুটো দেশ, ন্যাটোর অন্তর্ভুক্ত দুই দেশ একে অপরের বিরুদ্ধে সামরিক সংঘাতে জড়াতে পারবে না, মৌখিকভাবেও তারা জড়াতে পারবে না, এবং সেক্ষেত্রে যে দেশ আগে এই সামরিকভাবে এগিয়ে আসবে, সামরিক সংঘাতে জড়াবে, তাকে কিন্তু একেবারে সদস্যপদ বাতিল করা হবে। সেক্ষেত্রে তারপরেও কেন গ্রিস এবং তুরস্কের মধ্যে সংঘাত? খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, গ্রিস এবং তুরস্ক দুদেশই ন্যাটো সদস্য, কিন্তু তুরস্ক কিন্তু ততটা হ্যাপি নয় ন্যাটো সদস্য হিসাবে। ন্যাটো সদস্য হয়েছেন, কিন্তু তুরস্ক কিন্তু কতটা হ্যাপি নয়। তুরস্ক বরং বেশি হ্যাপি রাশিয়ার সাথে অ্যালায়েন্সে যেতে, চায়নার সাথে অ্যালায়েন্সে যেতে এবং ইরানের সাথে অ্যালায়েন্সে যেতে, এবং বাস্তবিকে সেটা করছে। ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও তুরস্ক কিন্তু ন্যাটোর যে কার্যকারিতা, ন্যাটোর যে নীতিমালা, সেখান থেকে অনেকটা দূরে সরে এসছে। ফলত যদি ন্যাটো থেকে একে বহিষ্কার করেও তুরস্ক কিন্তু খুব একটা ভাবিত নয়, গ্রিস ভাবিত। সুতরাং আগামী দিনে যদি কোনো সংকট হয়, যে পক্ষই করুক না কেন, অবশ্যই সেই পক্ষকে এক্সপেল করতে পারে ন্যাটো। কিন্তু এক্ষেত্রে আমার মনে হয় যে গ্রিস যেটা করতে পারে, গ্রিস হচ্ছে ন্যাটোর দুটো রূপ রয়েছে। ন্যাটো যেটা সামনে বলে, আড়ালে সেটা বলে না। সেটা ওই জেলেনস্কি বুঝেছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট, তাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী মেম্বারশিপ দেওয়া হয়নি। অর্থাৎ তুরস্ককে অফিসিয়ালি তো বিরোধিতা করতে পারে না ন্যাটো, সুতরাং তুরস্ককে উস্কাবে যাতে করে তুরস্ক থেকে আগে আক্রমণের ব্যাপারটা আসে। তার জন্য ওই কারণ দেখিয়ে তুরস্ককে বহিষ্কার করতে পারে ন্যাটো থেকে একেবারে। কিন্তু এখান থেকে দাঁড়িয়ে দেবাশিস বাবু, সব থেকে একটা মোদ্দা কথা, যেমন বলা হয় অর্থই অনর্থের মূল কারণ, তেমন এই প্রাকৃতিক সম্পদ পূর্ব ভূমধ্যসাগরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, এজিয়ান সাগরের একটা অংশ জুড়ে, যেখানে এই ধরনের প্রাকৃতিক সম্পদের দখলদারি নিয়ে তাদের এই সংঘাতের উৎপত্তি, তাতে বিশ্ববাজারে কতটা প্রভাব পড়বে, ভারতের অবস্থান কি হবে, তুরস্ক গ্রিসের মধ্যে যদি সংঘাত আরো জোরালো হয়, সব নিয়ে ফিরে আসবো। তার কারণ অতীতে যে চুক্তি ছিল সেই চুক্তি কি লঙ্ঘন হচ্ছে ক্রমশ? যে বিষয়টা অভিক, অতীতে সরাসরি কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়নি গ্রিস এবং তুরস্ক, কিন্তু সাইপ্রাসকে ঘিরে যুদ্ধ বেঁধেছিল দুই দেশের মধ্যেই। আর সেই যুদ্ধে সাইপ্রাসের একটি অংশ নিজেদের দখলে আনতে পেরেছিল তুরস্ক। দেখুন সেই ঘটনা। অপারেশন আতিলা 1974-এ তুরস্কের সামরিক অভিযান সাইপ্রাসে। 1 মাস 1 দিনের এই সামরিক সংঘাতে সাইপ্রাসের নির্বাচিত সরকার উল্টানোর পরিকল্পনা ভেস্তে গিয়েছিল গ্রিসের সামরিক সরকারের। 2 ভাগে এগোয় তুরস্ক সেনা, কিন্তু রাষ্ট্রসংঘের চার্টার সব আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে সামরিক অভিযান তুরস্কের। স্থল, আকাশ এবং জলপথে সামরিক অভিযান তুরস্কের। গ্রিক সাইপ্রাস সেনা চেষ্টা করেও আটকাতে পারেনি তুরস্কের সামরিক অভিযান। এই অভিযানে সাইপ্রাসের 37% ভূখণ্ড তুরস্কের দখলে যায়। তৈরি হয় অটোনোমাস তুর্কিশ সাইপ্রাস অ্যাডমিনিস্ট্রেশন। তৃতীয় পক্ষ সাইপ্রাসকে ঘিরেই অপারেশন অ্যাটিলার বাইরে সরাসরি দুই দেশের সংঘাতে ইতিহাস নেই। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। একেবারে এখান থেকে আমরা বোঝার চেষ্টা করবো শাহানা এবং দেবাশিস নন্দী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, আমি একেবারে স্পষ্টতই জানতে চাইবো যে অংশকে কেন্দ্র করে, ভূমধ্যসাগরের যে অংশকে কেন্দ্র করে এই সংঘাত, তাতে বিশ্ব বাণিজ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, তাহলে আখেরে যদি এই সংঘাতের পরিস্থিতি ক্রমশ জোরালো হয়, তাতে বিশ্ব বাণিজ্যে কতটা প্রভাব পড়বে? তার কারণ প্রাকৃতিক সম্পদের দখলদারিকে কেন্দ্র করে যদি এর সূত্রপাত হয়ে থাকে, তাহলে সেই সম্পদকে কেন্দ্র করে গ্রিস তুরস্কের এই দ্বন্দ্ব, তা কতটা বাজারকে মন্দ করবে? ভূমধ্যসাগর শুধুমাত্র একটি জলপথ হিসেবে শুধু রণকৌশলগত বিচারে গুরুত্বপূর্ণ নয়, এটি বিশ্বের অর্থনৈতিক যে বাণিজ্য, যে বাণিজ্য পথ, আন্তর্জাতিক বাণিজ্য পথের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভূমধ্যসাগর। এখান থেকে যে সি লেন্সগুলো রয়েছে, সেই সি লেন্সের মধ্যে যে বাণিজ্য তৈরির গমনাগমন ঘটে, ইনোসেন্ট প্যাসেজ আন্তর্জাতিক আইন অনুসারে সেটা আছে। অর্থাৎ বিভিন্ন দেশের জাহাজ সেখান থেকে রণতরী এবং বাণিজ্য তরী যাতায়াত করে, এবং এন্টায়ার ওয়ার্ল্ডের সাপ্লাই চেনের একটা বড় অংশ নির্ভর করে ভূমধ্যসাগরের উপর। এবং এই অঞ্চলটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই অঞ্চলের
মধ্যে যদি কোনো উত্তেজনা হয় এবং সেখানে যদি জলপথের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় জাহাজ চলাচলের উপর, তাহলে সাপ্লাই চেন ইন্টারাপ্টেড হবে, মানে ব্যাহত হবে। ফলে আগামী দিনে বিভিন্ন দ্রব্যমূল্য এবং পেট্রোলিয়াম প্রোডাক্টস এগুলো দাম বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, বিশ্ব অর্থনীতিতে একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে, কারণ ইতিমধ্যে ইউক্রেন ক্রাইসিসের যে প্রভাব সেটা সারা বিশ্ব দেখেছে। পলিটিক্যাল ইকোনমিতে এফেক্ট করেছে, শুধু ইউরোপে নয়, শুধুমাত্র ইউরেশিয়ান রিজিয়ন নয়, এন্টায়ার গ্লোব। এবং ভূমধ্যসাগরে নতুন করে উত্তেজনা হলে শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি বা চ্যালেঞ্জের সম্মুখীন হব না আমরা, পাশাপাশি যেটা হবে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণটা একটা পাল্টে যাবে। কারণ এমন একটি ঘটনা ঘটাতে চেয়েছিল দীর্ঘদিন ধরেই তুরস্ক, কারণ তুরস্কর একটা চিন্তা ভাবনা ছিল যে তার যে সামরিক শক্তি এবং তার যে একেবারে এখান থেকে দেবাশিস বাবু আরো একটা প্রশ্ন, যে এই গ্রিস এবং তুরস্ক তাদের মধ্যে যদি সামরিক যুদ্ধ যদি শুরু হয়, সংঘাতের পরিস্থিতি যদি তৈরি হয়, সেক্ষেত্রে ভারতের অর্থনীতি এবং বাণিজ্যে তার কি নেতিবাচক প্রভাব পড়তে চলেছে, এবং এর পাশাপাশি ভারতেরই বা অবস্থান কি হতে চলেছে? দেখো, ভারতের সাথে দু দেশের পার্টনারশিপ রয়েছে। গ্রিসের সাথে তো রয়েছে, সেটা ইউরোপিয়ান ইউনিয়নের কমন বাণিজ্য নীতির মাধ্যমে গ্রিসের সাথে বাণিজ্য করে, তুরস্কের সাথে ইন্ডিভিজুয়ালি বাণিজ্য করে ভারত। তুরস্কের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের একটু মতবিরোধ হয়েছে ইদানিং কালে, তুরস্কের বিভিন্ন অবস্থান নিয়ে কিছু কমেন্টস করেছে ভারতের বিরুদ্ধে, ভারতের বিভিন্ন অভ্যন্তরীণ নীতি নির্ধারণকে কেন্দ্র করে তুরস্ক কমেন্টস করেছে। আমার মনে হয় যদি তুরস্ক এবং গ্রিসের মধ্যে বিবাদ শুরু হয় বা যুদ্ধ শুরু হয়, তাহলে ভারতের নিরপেক্ষ অবস্থান নেবে এবং ভারত যেখানে মানে জনহানি ঘটবে সেখানে মানবিক বার্তা দেবে যাতে মানে জনহানি না ঘটে। কিন্তু এটা ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করবে, কোনো পক্ষে যোগ দেবে বলে মনে হয় না ভারত, মানে সেটা ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করবে। কারণ তুরস্কের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের একটু বিরোধ রয়েছে, কিন্তু গ্রিসের সাথে আমাদের কোনো সেইভাবে কোনো বিরোধ নেই। কিন্তু আখেরে তাহলে এই বিরোধ বা সম্পর্কের মাঝে যেটা জানতে চাইছিলাম, যে গ্রিস তুরস্কের এই সংঘাতের আবহকে উস্কানি দিচ্ছে এক প্রকার কারা? তার কারণ তুরস্ককে রাশিয়া ইরানের সমর্থন, গ্রিসের পাশে আমেরিকা, এই সব মিলিয়ে বিশ্বে সার্বিকভাবে এই দুই দেশকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে সংঘাতের পরিস্থিতি বা তাদের উস্কে দেওয়ায় কাদের কি ভূমিকা বলে আপনার মনে হয়? দেখুন, এই ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সমৃদ্ধ জাতিপুঞ্জ। তো সমৃদ্ধ জাতিপুঞ্জ যদি দুদেশকে বার্তা দেয় যে অনেক যুদ্ধ চলছে, ইতিমধ্যে অনেক বিবাদ চলছে, কখনো রাষ্ট্রগুলোর মধ্যে সংঘাত, কখনো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর নন স্টেট অ্যাক্টরসদের যে আক্রমণ, এবং এন্টায়ার মিডল ইস্ট এবং সেন্ট্রাল এশিয়া এবং ইউরোশিয়ান রিজিয়নটা উত্তপ্ত এখন। সুতরাং নতুন করে কোনো সংঘাত যাতে না হয়, দুই সদস্য রাষ্ট্র, সমৃদ্ধ জাতিপুঞ্জের দুই সদস্য রাষ্ট্র গুরুত্বপূর্ণ, তাদেরকে বার্তা দিতে পারে যে তোমরা যুদ্ধ থেকে বিরত থাকো, বরং নেগোসিয়েশন বা মিডিয়েশন, যেটা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে, বিভিন্ন মানে ব্যক্তিকে পাঠাতে পারে ইউএনও নিজের উদ্যোগে, যাতে করে তাদের আলোচনা টেবিলে বসানো যেতে পারে। কারণ যুদ্ধ কোনো সমাধান নয়, কারণ যুদ্ধ হলে দুপক্ষই শুধু ক্ষতিগ্রস্ত হবে না, এন্টায়ার রিজিয়ন এবং গ্লোবাল ইকোনমি, গ্লোবাল পলিটিক্সে ইম্প্যাক্ট করবে। সুতরাং আমার মনে হয় সমৃদ্ধ জাতিপুঞ্জের সদর্থক এবং অ্যাক্টিভ রোল প্লে করা প্রয়োজন এই মুহূর্তে, কারণ না হলে সমৃদ্ধ জাতিপুঞ্জের যে ভূমিকা তাই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তো উঠতে শুরু করেছে, এখানেই আরেকবার প্রশ্ন উঠবে, তাহলে বিশ্বের মানে ইউনিভার্সাল অর্গানাইজেশন হিসাবে, বিশ্বের বিভিন্ন দেশের অভিভাবক হিসাবে সমৃদ্ধ জাতিপুঞ্জের ভূমিকাটা কি? তাহলে এই সংগঠন থাকার আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? কারণ ইউরোপিয়ান ইউনিয়ন সেইভাবে কিছু করবে না। হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়ন যেটা করতে পারে, মানে গ্রিসকে বলতে পারে তুমি ভেবেচিন্তে যুদ্ধে যাও, আর যেহেতু গ্রিস এর মানে সদস্য ইউরোপিয়ান ইউনিয়নের, সেহেতু গ্রিসকে মরাল সাপোর্ট এবং অন্যান্য সাপোর্টও দেবে, কারণ সেটা হচ্ছে একটা কালেকটিভ সিকিউরিটির মধ্যে পড়ে গ্রিস, যৌথ নিরাপত্তা। সুতরাং গ্রিসের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, ইউরোপিয়ান ইউনিয়ন পাশে দাঁড়াবে, কিন্তু পাশে দাঁড়ালে যে যুদ্ধ তো থামবে না, যুদ্ধ আরো ত্বরান্বিত হবে। সুতরাং আমার মনে হয় সমৃদ্ধ জাতিপুঞ্জের না, কিন্তু যুদ্ধ ত্বরান্বিত হবে বলছেন, এর আগেও তো এই ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলের এই খনিজ তেলকে কেন্দ্র করে দুই দেশের সংঘাত, কিন্তু তারপর তো একের পর এক চুক্তি হয়েছে, একের পর এক মধ্যস্থতার পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু এইবার কিরিয়াকোস বা এরডোগান তারা কেন একটা নির্দিষ্ট সমঝোতায় আসতে পারছেন না? এর পেছনে মূল কারণ কি? সমঝোতা আসতে পারছে না ইগো, ন্যাশনালিস্টিক ইগো, ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল পাওয়ার। অর্থাৎ যদি মনে করে তুরস্ক আমি এই সম্পদটা আমার জলরাশির মধ্যে রয়েছে, যেমন আন্তর্জাতিক আইনে নিয়ম রয়েছে, যদি সমুদ্রের মধ্যে প্রথম একটা অংশ 12 নটিক্যাল মাইল হচ্ছে টেরিটোরিয়াল সি, তারপর হচ্ছে হাই সি, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, তারপর হাই সি, এই যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন রয়েছে, সেখানে মনে করে সমুদ্রের তলায় যে বিভিন্ন খনিজ থাকতে পারে, তেল, পেট্রোলিয়াম বা অন্যান্য প্রাকৃতিক সম্পদ থাকতে পারে, সেখানে
যেই দেশের সমুদ্র তটবর্তী এলাকা থেকে ওই 112 মাইল দূরে, সেই এলাকা তাদের অধিকার। গ্রিস তুরস্ক মনে হচ্ছে এটা আমার অধিকার, তেল উত্তোলনের আমার অধিকার। অন্যদিকে গ্রিস মনে করছে না আমার নিকটবর্তী দ্বীপের কাছাকাছি এই তেল গ্যাস ক্ষেত্রের অবস্থা, সুতরাং আমার নিরাপত্তা বিপন্ন হবে। সুতরাং একদিকে ন্যাশনালিস্টিক ইগো বা ন্যাশনাল ইন্টারেস্ট, আর একদিকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা, এই দোলাচলে ব্যাপারটা রয়েছে। এখন যেহেতু তুরস্ক এখন মানে এটা নির্ভর করে কি রাষ্ট্রীয় চরিত্র, অর্থাৎ তুরস্ক যার দ্বারা পরিচালিত হচ্ছে, যে রাষ্ট্রপ্রধানের দ্বারা, তিনি একজন অ্যারোগেন্ট পার্সোনালিটি, তিনি কারো কথা শোনেন না এবং তিনি যুক্তি ধার ধারেন না এবং নিজের ক্ষমতাটাকে বাড়িয়ে নিয়েছেন, অনেকটা পুটিনের মতো, আমি বারবার বলছি। সুতরাং কি রেশনাল, কি মানবিক, কি অমানবিক, অন্য দেশ কি মনে করলো, সমঝোতা, এগুলোর প্রতি তিনি মোটেও মানে চিন্তিত, সংবেদনশীল নন। যে আমার অ্যাসার্ট করা, ন্যাশনাল পাওয়ারটাকে অ্যাসার্ট করা, পাওয়ারটাকে বোঝানো আমি কতটা শক্তিশালী, আমি আপোষে যাব না, এটাই আমার জাতীয় শক্তির প্রদর্শন। সুতরাং ন্যাশনাল অ্যাটিটিউড, রাষ্ট্রের যে প্রকৃতি, রাষ্ট্রের যে চরিত্র, এবং সেই চরিত্র রিফ্লেক্টেড হয় রাষ্ট্রপ্রধান দ্বারা। অর্থাৎ তুরস্কের যে রাষ্ট্রপ্রধান, তিনি সত্যি একজন অ্যারোগ্যান্ট পার্সোনালিটি, তিনি কখন কি করবেন বোঝা খুব মুশকিল। একেবারে অনেক অনেক বিস্তারিত আলোচনায় আপনি যা জানালেন তাতে অনেক ধন্যবাদ দেবাশিস বাবু। দেবাশিস নন্দী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে ছিলেন। শাহানা, আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে রাশিয়া ইউক্রেনের প্রায় 2.5 বছর ধরে চলা যুদ্ধের আবহ গোটা বিশ্বকে বিধ্বস্ত করেছে। তারই মাঝে গ্রিস ইউক্রেনের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক, বিশ্ব বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব না পড়ুক, এদিকেই আমাদের প্রত্যাশা থাকবে, নজর থাকবে। আর সমুদ্র তুমি কার, যুদ্ধ হবে কি আবার, সেই আবারের প্রশ্নে যেন না হয় যুদ্ধ, এই প্রত্যাশা রাখবো আমরা। একেবারেই তাই। এবং একসময় আমরা দেখেছিলাম সাইপ্রাসকে কেন্দ্র করে গ্রিস এবং তুরস্ক সামরিক সংঘাতে জড়িয়েছিল, কিন্তু তারপর কিন্তু দুই দেশের মধ্যে আর কোনো সামরিক সংঘাতে জড়ানো সেরকম কোনো হিস্ট্রি নেই। তবে আবারও কি সেই ঘটনা রিপিট হয় নাকি, সেদিকে 5 দশক পর, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে ভারতের প্রত্যাশা থাকবে সংঘাত নয়, গ্রিস তুরস্ক জড়াক বন্ধুত্বে।